রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প দেনা পাওনা অবলম্বনে একটা ছোট্ট মরাল স্টোরি তোমাদেরকে আজকে আমি শোনাবো। তো গল্পটা শুরু করা যাক। এক গ্রামে এক বৃদ্ধ চাষি থাকতো এবং তার 3 ছেলে এবং একটি মেয়ে সংসারে ছিল। বড়, মেজ এবং ছোট ছেলে 3 জনেই বিবাহিত এবং তাদের একটি করে বাচ্চা বা সন্তান ছিল। কিন্তু চাষির সবসময় তার মেয়ে নিরুপমার প্রতি যেন প্রচণ্ড ভালোবাসা এবং একটা সহানুভূতি সবসময় কাজ করত, এবং সে চাইতো তার মেয়ের কোনো যেন একটা বড় ঘরে বিয়ে দিতে পারে। সেই স্বপ্ন তাকে সবসময় টেনে বেড়াতো। সেই স্বপ্নের জন্যে বৃদ্ধ চাষি আপ্রাণ চেষ্টা করত এবং প্রচুর পরিমাণে কাজ করে সঞ্চয় করবার চেষ্টা করত, যাতে নিরুপমাকে কোনো একটা বড় ঘরে বিয়ে দেওয়া যায় বা ভালো জামাই পাওয়া যায়, যে নিরুপমাকে খুব সুন্দর এবং ভালোভাবে রাখবে বা নিরুপমার যত্ন নেবে বা নিরুপমাকে তার সমস্ত চাহিদা মেটাবে বা নিরুপমার সমস্ত স্বপ্নকে সত্যি করে তুলতে সাহায্য করবে। বৃদ্ধ চাষি তাই নিজের চাষের জমি ছাড়াও ভাগে অন্যদের চাষের জমিতেও কাজ করত। বড়, মেজ, ছোট ছেলে সংসারে থাকলেও বৃদ্ধ বাবাকে তারা তেমনভাবে দেখাশোনা করতো না। তারা নিজের সংসার সামলানোর জন্যই ব্যস্ত থাকতো। বৃদ্ধ চাষি যে বাড়িটায় থাকতো সেই বাড়িটাতে 3 ছেলে এবং তার 3 ছেলে 3 বউ বা পত্নী বা স্ত্রী যারা থাকতেন, এবং তার সঙ্গে তার সন্তানরা সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে থাকতো ঠিকই, কিন্তু বৃদ্ধ চাষিকে দেখাশোনা করবার জন্যে বা তাদের বোনকে 3 দাদা 3 বোনের নিজের বোনের প্রতি তাদের কোনো সহানুভূতি ছিল না, কোনো ভালোবাসা ছিল না। বৃদ্ধ চাষি সবসময় ভাবতো যে তাই সে যদি চোখ বোঝে বা সে যদি মারা যাওয়ার পর তার মেয়েকে কে দেখবে। সেই জন্যে বৃদ্ধ চাষি আপ্রাণ চেষ্টা করত, যেখানেই যেত সেখানেই তার মেয়ের সম্বন্ধে বলাবলি করত, যদি কোনো ভালো একজন বর পাওয়া যায় বা স্বামী পাওয়া যায় তার মেয়ের জন্য। সবাইয়ের কাছে বলতে অনেক প্রস্তাব বা অনেক সম্বন্ধ নিরুপমার জন্য আসতে শুরু করেছিল, কিন্তু বৃদ্ধ চাষির মনে যেন সবসময় যেন একটা সংশয় বা সংকোচ কাজ করত। কাউকেই যেন তিনি ঠিক মতো নিরুপমার পাশে মেনে নিতে পারতেন না। হয়তো মেবি হতে পারে এটা তার বাবার একটা মেয়ের প্রতি একটা টান বা একটা স্নেহ বা একটা ভালোবাসা। সে চাইতো তার মেয়ে সবসময় রাজরানী হয়ে থাকুক। সেই কথা ভেবে এই গ্রাম সেই গ্রাম উনি ঘুরে ঘুরে বেড়াতেন এবং চেষ্টা করতেন নিরুপমার যেন খুব ভালো বর জোটে। এই করতে করতে একদিন বৃদ্ধ চাষি জানতে পারলেন পাশের গ্রামের জমিদারের একমাত্র পুত্রের সাথে বিয়ে দেওয়ার জন্যে তারা ভালো মেয়ে খুঁজে বেড়াচ্ছেন। বৃদ্ধ চাষি মনের জোর রেখে এবং অনেকটা সাহস করেই চাষি হয়েও একটা জমিদার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য উনি তৈরি হতে লাগলেন। তিনি সাহস করে সেই গ্রামেরই এক বন্ধুকে তার কাছে পাঠালেন। জমিদারের কাছে গিয়ে তার বন্ধু সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে এলো, এসে বৃদ্ধ চাষিকে সমস্ত কিছু জানালেন। বৃদ্ধ চাষি জানতে পারলেন জমিদারের কিছুটা চাওয়া পাওয়া রয়েছে বা দেনা পাওনা রয়েছে। বৃদ্ধ চাষি জানতে পারলেন জমিদার তার একমাত্র পুত্রের সঙ্গে সেই মেয়েরই বিয়ে দেবেন যেই মেয়ের মা বা বাবা তাদেরকে 10,000 টাকা পণ এবং 100 ভরি সোনা দিতে পারবে। বৃদ্ধ চাষি খুবই যৎসামান্য উপায় করতেন বা অর্জন করতেন, কোনো রকমে তার সংসার চলত। থাকবার মধ্যে তার ছিল বসত বাড়ি আর কিছু সংখ্যক ধান জমি বা চাষের জমি, যেটাই সে চাষ করত। আর অন্যের জমিতে ভাগেতে যে চাষ করত তার থেকে যে ফসল পেত, সেই ফসল বিক্রি করে বৃদ্ধ চাষি কিছু সংখ্যক অর্থ সঞ্চয় করেছিলেন। 3 ছেলে সংসারে থাকা সত্ত্বেও বৃদ্ধ চাষিকে কোনো রকমভাবেই সাহায্য করতেন না বা তার বোনের জন্যে তারা কোনো রকমভাবেই খাটতে চাইতেন না। তাদের স্ত্রীরাও তাদের স্বামীকে সবসময় কুবুদ্ধি
দিয়ে বেড়াতেন। একদিন চাষি তার বন্ধুকে সঙ্গে করে একবার সেই জমিদারের বাড়িতে গেলেন এবং তিনি সঙ্গে তার মেয়ের একটি ছবিও সঙ্গে নিয়ে গেলেন এবং জমিদারকে গিয়ে বললেন যে আমার মেয়ে রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী, আপনি যদি আপনার পায়ে আমার মেয়েকে নিরুপমাকে ঠাঁই দেন, দেখবেন এই সংসার সোনার সংসারে পরিণত হবে। এই কথা বলে অনেক কিছু কথোপকথনের পর জমিদার বললেন, ঠিক আছে। আসছে মাসের শুভ দিন একটি স্থির হলো। সেই দিনে জমিদার তার পত্নীকে সঙ্গে করে এবং তার ছেলেকে সঙ্গে নিয়ে নিরুপমাকে দেখতে এলেন। নিরুপমাকে দেখতে এলো বাড়ির বড়রা, তার দাদা বা দাদার পত্নীরা কেউই তাকে কোনো রকম যত্নাদি করলেন না, বা বাড়িতে কোনো অতিথি এলে তাকে যে আপ্যায়ন করতে হয় সেরকম কোনো আপ্যায়ন কিন্তু জমিদার গিন্নি বা তার ছেলে পেলেন না। বৃদ্ধ চাষি এবং নিরুপমা নিজেরাই আহারাদি ব্যবস্থা করলেন এবং তাদেরকে যত সামান্য সাহায্য করলেন বা আপ্যায়ন করলেন বা অতিথি আপ্যায়নে যতটুকু সামর্থ্য তাদের মধ্যে ছিল সেই সামর্থ্যটুকু দিয়ে তারা অতিথি সেবা করবার চেষ্টা করলেন। জমিদার উঠবো করতে করতে একটি কথা বলে গেলেন, বিয়ে আমি তখনই দেবো আপনার মেয়ের সাথে, আপনার মেয়ে সত্যিই সুন্দর এবং রূপে লক্ষ্মী গুণে সরস্বতী যে কথাটি আপনি বলেছিলেন, দেখে আপনার মেয়েকে তাই মনে হচ্ছে। কিন্তু বিয়ে আমার ছেলের সাথে তখনই হবে যদি আমাকে 10,000 টাকা পণ এবং 100 ভরি সোনা আমাকে দেন, তবেই কিন্তু এই বিয়ে আমি আমার ছেলের সাথে, একমাত্র ছেলের সাথে দেবো। কারণ আপনি কর্মে হচ্ছেন চাষি এবং আমি হচ্ছেন জমিদার, সুতরাং এই যে বিস্তর যে পার্থক্য দুজনের সমাজের মধ্যে, আমি সমাজের একজন মান্যগণ্য ব্যক্তি এবং আপনি সমাজের একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন কর্মচারী যে সমাজে থাকেন, সুতরাং আমাদের মিল নাও হতে পারে, কিন্তু আমি আপনার কথায় রাজি আছি। আপনার মেয়েকে দেখে আমার পছন্দ হয়েছে এবং আমি আপনার মেয়েকে আমার ঘরের পুত্রবধূ হিসেবে নিতে রাজি তখনই হব যদি আপনি আমার শর্তে রাজি থাকেন। বৃদ্ধ চাষি হাত দুটোকে জমিদারের ধরে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনার দেনা পাওনা সব মিটিয়ে দেব। বিয়ের দিন দেখতে দেখতে বিয়ের শুভক্ষণ অনুষ্ঠিত হলো। বিয়ের দিন জমিদার পুত্র এবং নিরুপমা বিয়ের পিঁড়িতে বসে আছেন। বিয়ের পুরোহিত মন্ত্রপাঠ করতে শুরু করে দিয়েছেন। সব দিকে সমস্ত অতিথি সমাগম হতে শুরু করে দিয়েছে। সব দিকে খাওয়া একটা গম গম শব্দ চলছে। বিয়ে বাড়ি যেন জাঁকজমকে পরিণত হয়েছে। চতুর্দিকে যেন মনে হচ্ছে চাঁদের হাট বসেছে। এমন সময় জমিদার এসে বৃদ্ধ চাষিকে জিজ্ঞাসা করলেন সবার সামনে, আমার পণের টাকা এবং সোনাদানা কোথায় গেল? বৃদ্ধ চাষি জমিদারের হাত দুটোকে জুড়ে কাঁদো কাঁদো গলায়, চোখ থেকে তার অশ্রু ক্রমাগত বেরাতে থাকছে এবং কান্নায় ভেঙে পড়লেন তিনি এবং বললেন, বেয়াইমশাই, আমি সব কিছু জোগাড় করেছি, খাওয়া দাওয়া, লোকজনের ব্যবস্থা, সমস্ত কিছুই আমি ব্যবস্থা করেছি, কিন্তু 10,000 টাকা পণ বা 100 ভরি সোনা আমি জোগাড় করতে পারিনি। আমি দিনরাত কাজ করে আমি আমার সমস্ত কিছু দিয়ে আমি এই বিয়েবাড়ি বা বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। আমি অতিথিদের নেমন্তন্ন করেছি, তাদেরকে আপ্যায়ন করবার চেষ্টা করছি এবং আপনার যথোপযুক্ত সম্মান রাখবার চেষ্টা করেছি, কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনি বিয়েটা হতে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার সমস্ত পাওনাগণ্ডা বা দেনা পাওনা মিটিয়ে দেব। জমিদার কিন্তু রাজি হলেন না। জমিদার কিন্তু তখনই চেঁচামেচি করতে শুরু করে দিলেন এবং বললেন, ছেলেকে ডেকে বললেন যে, বাবা তুমি উঠে পড়ো, এ বিয়ে তুমি আর করতে পারবে না। সেখানেই বাদ সাধল। ছেলে নতুন সমাজের নতুন আদর্শে অনুপ্রাণিত হয়ে শহরে পড়াশোনা করে নতুন ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সে বাবার সামনে উপস্থিত হয়ে একটি কথা বলল, বিয়ে যখন আমি করতে এসেছি বাবা, বিয়ে আমি তখন নিরুপমাকেই করব এবং এই পিঁড়িতেই আমি বিয়ে করে তবে আমি নিরুপমাকে সঙ্গে নিয়ে ঘরে ফিরব। আপনি যদি রাজি না থাকেন, আপনি মাকে সঙ্গে নিয়ে চলে যেতে পারেন। জমিদার প্রচণ্ড আঘাত পেল
এবং সবাই নিজের নায়েবকে বললেন যে দেখছেন, নতুন আদর্শে অনুপ্রাণিত আমার ছেলে আমাকে কীরকমভাবে কথা বলছে। যাই হোক, ওইটুকুন সময় কেটে যাবার পর জমিদার আর কোনো কথার প্রত্যুত্তরে উত্তর দিলেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। দেখতে দেখতে পুরোহিত সমস্ত মন্ত্রপাঠ করে দুজনের মধ্যে মালাবদল হয়ে গেল। বিয়ে থা হয়ে যাবার পর নিরুপমাকে সঙ্গে নিয়ে যখন জমিদারগিন্নি এবং তার ছেলে যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, তখন নিরুপমা বাবার পাকে ধরে নমস্কার করে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, ওরা কি আমায় আসতে দেবে না? তোমার কাছে দেখা করতে দেবে না? বৃদ্ধ চাষি অঝরে কেঁদে ফেললেন এবং মেয়েকে জড়িয়ে ধরে বললেন, দেখ মা, আমি তো এখন তোকে সম্প্রদান করে ফেলেছি, তাই ওনাদের কাছেই তোকে থাকতে হবে। তবে তুই নিশ্চিন্ত থাক, আমি আমার যথাসাধ্য চেষ্টা করে ওনার পণের টাকা, দেনা পাওনা যা আছে আমি যথাসর্বস্ব দিয়েও আমি মিটিয়ে দেবো এবং তোকে আমি ঠিক ঘরে আনবো। দূরে দাঁড়িয়ে তিন দাদা নিরুপমার এবং তাদের পত্নীরা সব দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউই এগিয়ে এলো না। নিরুপমা সেবারে চলে গেল সেখান থেকে। কিন্তু দেখতে দেখতে 1 মাস, 2 মাস, 3 মাস যাবার পর কিছুটা সময় পার হয়ে গেছে। 3-3টে মাস অতিক্রান্ত। নিরুপমার কিন্তু